নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর রায়মার্টিন কোয়েশ্চেন ব্যাংকের পরিবেশের অষ্টম স্কুলটির প্রশ্ন উত্তর। আগের কয়েকটি ক্লাসে আমি তোমাদের প্রথম থেকে সপ্তম স্কুল পর্যন্ত আলোচনা করিয়ে দিয়েছি। এখনো পর্যন্ত যারা সেই ক্লাসগুলি করনি তারা অবশ্যই গিয়ে আগে সেই ক্লাসগুলি করে নিও। আমি আজকের ক্লাসটি শুরু করছি, সকলে মন দিয়ে দেখে নাও। এবারে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট হবে 30 নম্বরের এবং সময় থাকবে 1 ঘন্টা। প্রথমে বলেছে, দেখো নিচের প্রশ্নগুলির অতি সংক্ষেপে উত্তর দাও। যে কোনো 7টি, আমি 8টি প্রশ্নই লিখে দেখিয়ে দেব। কয়লা কোথা থেকে পাওয়া যায়? কয়লা কয়লা খনি থেকে পাওয়া যায়। তাহলে এখানটা লিখে দেবো কয়লা খনি। কয়লা কয়লা খনি থেকে পাওয়া যায়, তোমরা এইভাবে লিখবে। সুন্দরবন অঞ্চলের একটি নদীর নাম লেখো। সুন্দরবন অঞ্চলের একটি নদীর নাম হলো মাতলা। মাতলা। আমন ধান কোন সময় চাষ করা হয়? জুন জুলাই মাসে। জুন জুলাই। এইভাবে তোমরা লিখবে আমন ধান জুন জুলাই মাসে চাষ করা হয়। একটি জিওল মাছের নাম লেখো। একটি জিওল মাছ হলো শিঙি। আমার কথাগুলো তোমরা ভালোভাবে শুনবে। শিক্ষক দিবস কবে পালিত হয়? 5ই সেপ্টেম্বর। 5ই সেপ্টেম্বর। শ্বাসমূল জাতীয় একটি উদ্ভিদের নাম লেখো। শ্বাসমূল জাতীয় একটি উদ্ভিদ কি? সুন্দরী। পশ্চিমবঙ্গের রাজধানীর নাম কি? পশ্চিমবঙ্গের রাজধানী হলো কলকাতা। কলকাতা। আমি দেখো একটি বাক্যে লিখে দিচ্ছি, তোমরা যখন লিখবে এইভাবে লিখবে। পশ্চিমবঙ্গের রাজধানীর নাম কলকাতা। একটি রাসায়নিক সারের নাম লেখো। একটি রাসায়নিক সারের নাম ইউরিয়া। ইউরিয়া। 2 প্রশ্নটি বলেছে, দেখো শূন্যস্থান পূরণ করো। যে কোনো 8টি, আমি 9টেই লিখে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। সূর্য সেন ড্যাশ নামে পরিচিত। সূর্য সেন কি নামে পরিচিত? মাস্টারদা নামে। ময়াকা দন্তস্বয়ে টয়াকা র দয়ে আকা। সূর্য সেন মাস্টারদা নামে পরিচিত। পুরুলিয়া জেলার আগের নাম ড্যাশ। পুরুলিয়া জেলার আগের নাম কি আমরা জানি? মানভূম। মানভূম। তারপরে 2-3 প্রশ্নটি বলেছে, দেখো বাঁশের কেল্লা বানিয়েছিলেন কে? তিতুমির। তিতুমির বাঁশের কেল্লা তৈরি করেছিলেন। পশ্চিমবঙ্গে কমলা লেবুর চাষ হয় ড্যাশ। কোথায়? দার্জিলিং এ। দার্জিলিং এ কমলা লেবুর চাষ করা হয়। ড্যাশ কে বাবা সাহেব বলা হয়? কাকে? ডক্টর ভীমরাও। ডক্টর ভীমরাও রামজি আম্বেদকরকে। আম্বেদকর। ডক্টর ভীমরাও রামজি আম্বেদকর। ভালোভাবে দেখে নাও কি লিখলাম। ডক্টর ভীমরাও রামজি আম্বেদকরকে বাবা সাহেব বলা হয়। লবণাক্ত মাটিতে ভালো জন্মায় ড্যাশ। লবণাক্ত মাটিতে ভালো জন্মায় নারকেল। গান্ধী বুড়ি হলেন ড্যাশ। মাতঙ্গিনী হাজরাকে বলা হয় গান্ধী বুড়ি। তাহলে এখানটা লিখে দিতে হবে মাতঙ্গিনী হাজরা। মাতঙ্গিনী হাজরা। ড্যাশ মাছ প্রায় নিশ্চিহ্ন হওয়ার মুখে। কোন মাছ? ন্যাদোষ। ন্যাদোষ। দন্তনয় চপলা আকা দয়কা তালব্যস্য। ড্যাশ আনন্দ মঠ লিখেছিলেন কে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তারপরে 3 প্রশ্নটা বলেছে, দেখো ঠিক উত্তরটি নির্বাচন করো যে কোনো 5টি। কিন্তু দেখো এখানে 4টি প্রশ্নের উত্তর দেওয়া আছে। 1 প্রশ্নটি বলেছে রবি শস্যের উদাহরণ। ধান, গম, পাট না আখ? রবি শস্যের উদাহরণ হলো গম। আমি নিচে দাগ দিয়ে দেখিয়ে দিচ্ছি।
জগদীশচন্দ্র বসু জন্মগ্রহণ করেন 1858 সালে, 1856 সালে, 1865 সালে না 1863 সালে? জগদীশচন্দ্র বসু জন্মগ্রহণ করেন 1858 সালে। ধান ভালো হলে অভাব হবে না খাবারের, জলের, কয়লার না লোহার? খাবারের অভাব হবে না ধান ভালো হলে। মানুষ মাটির পাত্র শক্ত করত পিটিয়ে, পুড়িয়ে, ধাতু দিয়ে না জল দিয়ে? পুড়িয়ে। তারপরে 4 প্রশ্নটি বলেছি, নিচের প্রশ্নগুলি সংক্ষেপে উত্তর দাও, যে কোনো 4টে, আমি 6টি লিখে রেখে দিচ্ছি। আচার্য প্রফুল্লচন্দ্র রায় স্মরণীয় কেন? দেখো লিখেছি, জন্ম আচার্য প্রফুল্লচন্দ্র রায় 1861 খ্রিস্টাব্দের 2রা আগস্ট খুলনা জেলার রারুলি গ্রামে জন্মগ্রহণ করেন। খ্যাতি, আচার্য প্রফুল্লচন্দ্র রায় কলকাতা বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞানের অধ্যাপক ছিলেন। তিনি বাঙালি জাতিকে চাকরির মোহ ত্যাগ করে ব্যবসা বাণিজ্য করার পরামর্শ দেন। তিনি বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস লিমিটেড নামে একটি সংস্থা প্রতিষ্ঠা করেন। তিনি সমাজে কুসংস্কারের বিরোধী ছিলেন। তিনি হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি নামে একটি গ্রন্থ রচনা করেন। মৃত্যু, আচার্য প্রফুল্লচন্দ্র রায় 1944 খ্রিস্টাব্দের 16 জুন মারা যান। ভালোভাবে তোমরা দেখে নাও এবং খাতায় নোট করে নেবে। 4 2 প্রশ্নটি বলেছি, চাষের যন্ত্রপাতি সম্পর্কে যা জানো লেখো। দেখো লিখেছি, লাঙল কাঠের বা লোহার পাত দিয়ে তৈরি হয়। ছোট জমি চষার জন্য গরুতে টানা লাঙল ব্যবহার করা হয়। 2 লিখেছি, দেখো ট্রাক্টর বড় জমি চষার জন্য ট্রাক্টরের সাহায্য নেওয়া হয়। ট্রাক্টরের পেছনে লাগানো কর্ষকের সাহায্যে অল্প সময়ে পুরো জমির মাটি আলগা হয়ে যায়। 3 নম্বর লিখেছি, পাওয়ার টিলার অতি অল্প সময়ে ছোট জমি চষার জন্য পাওয়ার টিলার কাজে লাগানো হয়। 4 নম্বর পয়েন্ট লিখেছি, নিড়ানি জমির আগাছা তুলে ফেলতে ব্যবহার করা হয়। 5 নম্বর পয়েন্ট লিখেছি, লেভেলার জমি চষার পর লেভেলারের সাহায্যে জমির উঁচু নিচু মাটিকে সমান করা হয়। 6 নম্বর পয়েন্ট লিখেছি, বীজ বপন যন্ত্র বর্তমানে সঠিক গভীরতায় ও সঠিক দূরত্বে বীজ বপন করার জন্য অত্যাধুনিক সিড ড্রিল যন্ত্র ব্যবহার করা হয়। 7 নম্বর পয়েন্ট লিখেছি, কম্বাইন হারভেস্টার এই অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে অল্প সময়ে ও কম পরিশ্রমে ধান কাটা, খড় থেকে ধান আলাদা করা এবং এক জায়গায় ধান জড়ো করা হয়। 4 3 প্রশ্নটি বলেছি, বেশি রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের কুফলগুলি লেখো। বেশি রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের কুফলগুলি হলো, বেশি রাসায়নিক সার দিলে জমির উর্বরতা কমে যায়, ফলে ফলন কমে যায়। 2 নম্বর পয়েন্ট লিখেছি, বেশি রাসায়নিক কীটনাশক প্রয়োগ করলে জমির বন্ধু পোকারাও মারা যাবে, ফলে মৌমাছি, প্রজাপতি, রেশম মথ, ফড়িং প্রভৃতির অভাবে পরাগ সংযোগ ব্যাহত হবে। 3 নম্বর লিখেছি, এছাড়া মৌমাছি, রেশম মথ এর মতো পোকারা মারা গেলে অর্থনৈতিক ভাবেও আমাদের ক্ষতি হবে। তারপরে 4 প্রশ্নটা বলেছি, ডিটিসি এর, এটা ডিটিসি হবে না, এটা ডিভিসি হবে। ডিভিসি এর সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা করো। প্রথমে দেখো সুবিধাগুলি লিখেছি। 1 নম্বর লিখেছি, ডিভিসির বিভিন্ন বাঁধ নির্মাণের ফলে নিম্ন দামোদর উপত্যকাকে বন্যার হাত থেকে রক্ষা করা গেছে। 2 ডিভিসির জলবিদ্যুৎ কেন্দ্রগুলিতে বিদ্যুৎ তৈরি হয় যা পার্শ্ববর্তী এলাকার কাজে লাগে। 3 বাঁধ নির্মাণের ফলে বৃষ্টিহীন সময়ে জলসেচের ব্যবস্থা হয়েছে। 4 এছাড়া মাছ চাষ, পর্যটন কেন্দ্র স্থাপন, যাতায়াত ব্যবস্থার উন্নতি হয়েছে ডিভিসি গঠনের ফলে। অসুবিধাগুলো লিখেছি। 1 নম্বর, বর্ষার সময় জলাধার থেকে অতিরিক্ত জল ছাড়ার ফলে প্রায় বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়। 2 জলাধার তৈরির ফলে প্রচুর গাছপালা ধ্বংস হয়েছে ও বসতিকে স্থানান্তরিত করা হয়েছে। যে প্রশ্নের উত্তরগুলো তোমাদের লেখাচ্ছি তোমরা অবশ্যই খাতায় নোট করে নিও এবং বাড়িতে সকলে পড়ো। আমাদের দেশে কোন কোন পদ্ধতিতে মাছ ধরা হয়? দেখো লিখেছি, মাছ ধরার পদ্ধতি। আমাদের দেশে মাছ ধরার জন্য বড় বড় ফাঁদির জাল, ছোট ফাঁদির জাল, মাঝারি ফাঁদির জাল,
ছিপ, খুনি, আঁচল, পোলো প্রভৃতি ব্যবহার করা হয়। বিভিন্ন ফাঁদির জাল দিয়ে বড় বড় জলাশয় থেকে একসঙ্গে অনেক মাছ ধরা হয়। ছিপ দিয়ে একবারে একটি মাছই ধরা যায়। ঘুনি ও পোলো দিয়ে সাধারণত কম জলযুক্ত জলাশয়ে মাছ ধরা হয়। ঘুনি বর্ষাকালে স্রোতযুক্ত জল থেকে মাছ ধরতে সাহায্য করে। গ্রীষ্মকালে খাল, বিল, পুকুরে জল কমে গেলে কাদা জল থেকে পোলো দিয়ে মাছ ধরা হয়। 4-এর লাস্ট প্রশ্নটি আছে। 4-এর 6-এর প্রশ্নটি বলেছে ভীমরাও রামজি আম্বেদকরকে আজও আমরা স্মরণ করি কেন? দেখো লিখেছি জন্ম। ভীমরাও রামজি আম্বেদকর 1891 খ্রিস্টাব্দের 14 এপ্রিল জন্মগ্রহণ করেন। খ্যাতি। ভীমরাও রামজি আম্বেদকর ছিলেন ভারতের একজন বিখ্যাত দার্শনিক, বিশিষ্ট পণ্ডিত ও লেখক। তিনি ভারতের সংবিধান রচনা কমিটির সভাপতি ছিলেন। তিনি ছিলেন ভারতের দলিত আন্দোলনের নেতা। তিনি বাবা সাহেব নামে পরিচিত ছিলেন। মৃত্যু। ভীমরাও রামজি আম্বেদকর 1956 খ্রিস্টাব্দের 6 ডিসেম্বর মারা যান। তাহলে দেখো আজ আমি তোমাদের পঞ্চম শ্রেণীর পরিবেশের অষ্টম স্কুলটিও কমপ্লিট করে দিলাম। আজকের ক্লাসটি তাহলে আমি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। আর যদি তোমাদের কোনো প্রশ্নের উত্তর জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।